আশা করি মাশরাফি আবার আগের মতো ফিরে যাবে। মাশরাফি কি চায়? মাশরাফি তো আপনাদেরকেই ভালোবেসেছে। তখন ও দেখাতো যে ওর নড়াইলের জন্য কি করতে যাচ্ছে। ও চাচ্ছিল যে নড়াইলটাকে সে মডেল টাউন হিসেবে বানাবে। একটা ইউনিভার্সিটি ছাড়া নড়াইল কি না করেছে। প্লেয়ারদের পক্ষে কথা বলতেছি, প্লেয়ারদের যদি দালাল হয়ে থাকি অসুবিধা নেই, আমি সামনে প্লেয়ারদের জন্যই দালাল। লাইক ও গ্রামের একটা ছেলে ছিল, তখন একদিন সকালে নাস্তা করতে যাওয়ার সময় ও লুঙ্গি পরে চলে যাচ্ছিল। এখন আমি বলতে এই তুই লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? ওকে নাস্তা করতে যাচ্ছি। আমার জন্য বেশিরভাগ দোয়া করো, আল্লাহ মালিক, আমার জন্য দোয়া প্রয়োজন। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একটু গরম। এই যে এইভাবে একদম পুরো একটা ঘরোয়া জীবন, মানে যেখান থেকে বের হতে পারছে না, একদম বন্দি জীবন, এটা কি আশা করেছিলেন কখনো? আসলে ব্যক্তি মাশরাফিকে নিয়ে তো আসলে কোনো কথাই নেই। মাশরাফি 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 একটা ব্র্যান্ড আমি মনে করি। আর এখনো সে ঘরের মধ্যে আছে, বাট আমি আশা করি না সে মানে এরকম তার লাইফটা কাটুক। আমি আশা করি যে অবশ্যই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও মানে চিন্তা ভাবনা করছেন অবশ্যই যেন মাশরাফি যেন এভাবে না থাকে, মাশরাফির কেরিয়ার যেন এভাবে না হয়। আর আমরা আশা করি মাশরাফি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আবার আগের মতো ফিরে যাবে, স্পোর্টসে আসবে এবং ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে মাশরাফি সেখানে ইনভলভ হবে। আপনার চোখে ছিল মাশরাফি কেমন ছিল, একদম যদি প্রথম থেকে একটু শুনতে চাই আর কি, কেমন দেখলেন? মাশরাফি আসলে মানে আমার একদম খুব কাছের একজন ছোট ভাই ছিলেন, সত্যি কথা। মাশরাফির যখন ক্যারিয়ার শুরু হয় ও আমার সাথে আমরা একই টিমমেট ছিলাম, একই হোটেলে ছিলাম। লাইক ও গ্রামের একটা ছেলে ছিল। যখন একদিন আমার মনে আছে আমরা হোটেল প্যাসিফিকে ছিলাম, মতিঝিলে একটা হোটেল ছিল, তো ও যখন আমার রুমমেট ছিল, তখন একদিন সকালে নাস্তা করতে যাওয়ার সময় ও লুঙ্গি পরে চলে যাচ্ছিল। এখন আমি বলতে এই তুই লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? ওকে নাস্তা করতে যাচ্ছি। আমি বলে ভাই বেটা লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? তুই লুঙ্গি পরে যাস না ভাই, তুই একটু কাপড় চোপড় চেঞ্জ করে না, একটা প্যান্ট পর বা ট্রাউজার পর, এইভাবে গেলে কি সমস্যা? আসলে ও একদম সাদা সিধা একটা মানে সহজ সরল একটা ছেলে ছিল। মাশরাফি এখনও আছে সেই সহজ সরল ছেলে, বাট তার সাথে আমার আসলে অনেক লাইফের অনেকটা সময় কাটিয়েছি আমরা। অনেক ভালো একটা ক্রিকেটে একটা সময় কাটিয়েছি। মাশরাফির আরও 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 অনেক 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 দুষ্টামি আছে, সত্যি কথা। যেমন ও প্যান্টটাও ভালো করে পরতে জানতো না। ও গ্রামের একটা এমন একটা ছেলে জিন্স প্যান্ট কি ভালো করে জানতো না। সেই মাশরাফি এখন মানে এখনও মানে ঘরের মধ্যে আছে। মাশরাফিকে আমরা আসলে বাইরে দেখতে পাই না, এটা আমার জন্য আমাকে খুব পীড়া দেয়, খুবই কষ্ট দেয় যে মাশরাফির সেই হাসিটা আমি খুঁজে পাই না। 5ই আগস্টের পরে অবশ্যই তার সাথে আমার কমিউনিকেট হয়েছিল, তার সাথে কথা হয়েছে, তার কি অবস্থা না অবস্থা। ও শুধু দোয়া চেত যে রাজিন ভাই দোয়া করো আমার জন্য, আমার জন্য বেশিরভাগ দোয়া করো, আল্লাহ মালিক, আমার জন্য দোয়া প্রয়োজন। এতটুকুই কথা হতো। হ্যাঁ, ওই যে থাকে না যে ক্রিকেটার হিসেবে তো তিনি মাঠে ক্রিকেটে দেখিয়েছেন, আপনারা নিজেরা একসাথে খেলেছেন, মানে কখন মনে হয়েছিল যে মাশরাফির চিন্তা চেতনা অনেকের চাইতে একটু বেশি আলাদা, বা সে আসলে মানুষের জন্য করতে চায় বা মানুষের জন্য মানে থাকে না নিজের হাত বাড়িয়ে দিতে চায়, এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো জেনারেলি মাশরাফি এই ধরনের ছেলেই ছিল প্রথম থেকে। যখন ও খেলতে আসে তখন থেকে আসলে ও হেল্পফুল একটা ছেলে ছিল। তার ভিতরে প্যাচ গুড কম ছিল, সত্যি কথা। বাট যখন আমি বাংলাদেশ টিম থেকে বাদ পড়ে যাই, বাট ওর সাথে আমার কাজ করা হয় খুবই কম। তখন আমি ডোমেস্টিক ক্রিকেট খেলি, ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। তখন যখন আমি খেলা ছেড়ে দিলাম, খেলা ছেড়ে যখন আমি কোচ হলাম, তখন মাশরাফি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তখনও খেলে, ডোমেস্টিক ক্রিকেট খেলে, ইন্টারন্যাশনাল খেলে না তখন। বাট মাশরাফি আমার আওতাধীনে যখন বিপিএলে 2টা বছর আমার সাথে খেলেছে, আমি অ্যাজ এ হেড কোচ ছিলাম সিলেটে হয়, সিলেট স্ট্রাইকার্সে হয়। তখন আসলে বুঝতে পেরেছি যে মাশরাফি আসলে কী চায়। মাশরাফি চায় যে প্লেয়াররাই থাকুক এখানে, প্রত্যেকটা প্লেয়ার যারা ফর্মার ন্যাশনাল প্লেয়ার, ওর আবেগটা হলো প্লেয়ারদেরকে নিয়ে, যে আমাদের সাথে যারা খেলেছে, ন্যাশনাল টিম খেলেছে, ডোমেস্টিক ক্রিকেটে ভালো লেভেলে খেলেছে, বা যারা খেলেছে প্রত্যেকটা পার্সন যখন কাজে লাগবে ক্রিকেটে, ওর ওই চিন্তাধারাই ছিল। ওই চিন্তাধারা থেকে আপনি যদি দেখেন সিলেট স্ট্রাইকার্সে প্রথম বছর আমাদের কোচ ছিল 8 জন, আমরা ন্যাশনাল প্লেয়ারে ছিলাম 6-7 জন ফর্মার ন্যাশনাল প্লেয়ার। ও ও ও ও যখন প্রথম বছর আমাকে কল দিয়েছিল যে রাজিন ভাই আমি তোমাকে নিয়েছি, তুমি করবে কিনা। আমি বলছি তুই বলছিস, বাট আর কোনো কথা নেই, এখানে পেমেন্টের কোনো ইস্যু থাকতেই পারে না। তখন বললো যে রাজিন ভাই আমি চাই যে তোমরা সবাই একসাথে আসো, সবাই মিলে কাজ করো, বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগাবে, এর জন্য আমি এদেরকে মানে তোমাদেরকে ডেকেছি। তো ওর চিন্তাধারা ভাই ডিফারেন্ট। ও আসলে
অ্যাজ এ হিউম্যান বিং বলেন, অ্যাজ এ লিডার বলেন, ডিফারেন্ট ছিলেন। যখনই ভাই আসলে রাজনীতিতে আসছে তখন তো আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা তখন আসলে দেশকে নিয়ে বা তার নড়াইলকে নিয়ে আসলে তার চিন্তা ভাবনা কেমন দেখেছেন? বা আমি যদি বলি যে আমি শেষবার তার নির্বাচন কাভার করতে গেছিলাম, তখন দেখলাম আর কি যে মানুষ মাসাবিক আসলে কীভাবে যায়, তার কোনো প্রটোকল নাই, লুঙ্গি পরে, আপনি যেমনটা বলছেন লুঙ্গি পরে, প্যান্ট পরে, মানে নর্মালি একদম সাধারণ জীবনযাপনের মতো। এবং তাদের এলাকার মানুষগুলো বলতেছিল যে আমাদের এমপি এরকম হয়ে যাবে, মানে এরকম এমপি আমরা কে পাবে না জীবনে। তো এই যে তার জেলা নিয়ে কোনো কথা হইতো কিনা, বা এই জেলাতে এগুলো করতে চায়, ক্রিকেট নিয়ে তার কোনো স্বপ্ন ছিল কিনা? অবশ্যই দেখেন, যখন আমরা এই সিলেট স্ট্রাইকার্সে যখন আমার প্লেয়ার ছিল, আমি কোচ ছিলাম, তখন ওর সাথে রাতে অনেক কথা হতো। বিপিএলে তো ইন জেনারেলে জানেন খেলা প্র্যাকটিস শেষে রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা হয়, অনেক অনেক। সে একটা অনেক আড্ডাবাজ একটা ছেলে, মানে আড্ডা পারতে পছন্দই করে। তখন ও দেখাতো যে ওর নড়াইলের জন্য কি করতে যাচ্ছে। নড়াইলের জন্য একটা জিম করেছে, খুব সুন্দর একটা জিম করেছে, ওইটা আমাকে দেখিয়েছে। যখন জিম হয় নাই, ওইটার প্ল্যানটা কি ছিল ওইটাও আমাদেরকে দেখিয়েছে। এবং নড়াইলের সম্বন্ধে ও চাচ্ছিল যে নড়াইলটাকে সে মডেল টাউন হিসেবে বানাবে, ওর ড্রিম ছিল। যে রাজিন ভাই, ওর একটা লাস্ট একটা বক্তব্য শুনবেন যে আমরা একটা ইউনিভার্সিটি ছাড়া নড়াইল কি না করেছে। সত্যি কথা, ওই একটা ইউনিভার্সিটি ছাড়া ও যদি আর একটু সময় পেতো হয়তো বা ইউনিভার্সিটি মানে আরও অনেক কিছু করতে পারতো। তো তার চিন্তাধারা নড়াইলের জন্য আসলে বলা যাবে না, আসলে তার জন্মভূমি অন্যরকম ছিল। তো এই যে আহত হওয়া, আপনি বলছিলেন যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বা যেখান থেকে তার বাসার পাশে যে জিমটা আর কি, সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে, ভেঙে সব লুট করে নেওয়া হয়েছে, তার ঘরটা একদম চুরমাচুর করে দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার বাবা মাও ঘরে ছিল, এই অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে, তারা খুব মানে ইয়ের মধ্যে বের হয়ে আসে। এটা মাস্টারবিকে অনেক আহত করেছে যে তার জেলা, এবং তিনি মামলা করতে রাজি না কখনো, যেটা তো আমার বাইরের কোনো লোক আশা পুরায় নাই, আমার নড়াইলের মানুষ পড়ছে, তুমি তাদের বিরুদ্ধে মামলা দিব। এই জিনিসটা শুনে মানে মানে কেমন লেগেছে আসলে? এই যে দেখেন, এটা খুবই কষ্টদায়ক একটা কথা, খুবই পীড়া দেয় এই কথাগুলায়। ও নড়াইলের জন্য অনেক অনেক কাজ করেছে। সত্যি কথা, যে কাজ করেছে তাকে ভালোকে ভালো বলা ভাই। ভালোকে ভালো যদি আমরা না বলতে পারি তাহলে আমরা মানুষ না। আমি মনে করি যে ও অনেক ভালো কাজ করেছে নড়াইলের জন্য। ইভেনচুয়ালি নড়াইলকে এত ভালোবাসে, নড়াইলের পিপলকে এত ভালোবাসে যে এটা একটা ভালো প্র্যাকটিস ছিল না যে দল চেঞ্জ হয়ে গেলে ঘর বাড়ি ভেঙে দিতে হবে, পুড়ে ফেলতে হবে। এটা ভালো প্র্যাকটিস না ভাই, এটা কখনোই হতে পারে না। রাজনীতি তার বাট ও তো প্রত্যেকটা পার্সনের জন্য করেছে, নড়াইলের প্রত্যেকটা পার্সনের জন্য। লাইক নড়াইলের মানুষরা যাদের জন্যই করেছে, অবশ্যই পরিচিত মানুষে তার ঘরের মানে বা তার প্রত্যেকটা মানে যে জায়গা তার প্রিয় জায়গা ছিল ওই জায়গাগুলোকে ভেঙেছে। এটা একটা ভালো প্র্যাকটিস হতে পারে, এটা খুবই পীড়াদায়ক ভাই। এবং আগামীতে এই প্র্যাকটিসটা যেন চালু না হয়। আমি থ্যাংক ইউ জানাবো এই সরকারকে, যে সত্যি কথা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, কারণ আমি দেখেছি উনি আসার পরে এই প্র্যাকটিসটা শুরু হয় নাই। এই প্র্যাকটিসটা আসলে হওয়া উচিত না। প্লেয়ারের জায়গায় ভাই, প্লেয়াররা সবার কাছে, তার পার্সোনাল লাইফে আমরা আসলে নাক গলাতে পারি না। তো এটা খুব কষ্টদায়ক ভাই যে লোকাল পার্সনরা তার ঘর ভেঙে দিয়েছে, তার প্রিয় জিনিস ভেঙে দিয়েছে। আরেকটা কথা হচ্ছিল যে মাশরাফি নিজে বলছিলেন যে তিনি আসলে এই নড়াইলের জন্য আরো করতে চান। এই যে এত কিছু হয়ে গেল, এত কিছুর পরেও তিনি যখন নড়াইলকে নিয়ে ভাবেন, এটা মানে নড়াইলের মানুষের জন্য আসলে কতটা মানে থাকে না যে আপনি নড়াইলের মানুষটা কি আসলে একটা মানুষ পেয়ে গেছে কিনা, যে একটা মাস্টারই পেয়ে গেছে কিনা, যে আসলে যত শত কিছুর মাঝেও মানে তার জেলাকে নিয়ে ভাবে, তার দেশকে নিয়ে ভাবে। আসলে নড়াইলের মানুষদের কাছে যারা এই কাজই করেছে তাদের ন্যূনতম যদি লজ্জা থেকে থাকে, তার এই মেসেজটা দেখা উচিত যে মাশরাফি কি চায়। মাশরাফি তো আপনাদেরকেই ভালোবেসেছে এবং আপনাদেরকে ভালোবেসে সে ফিউচারে আবার কাজ করতে চায়। যারা দেখবেন, আপনারা যদি আবার ঠিক না হন, আসলে এটা আপনাদের জন্যই কষ্টদায়ক হবে। রাজন ভাই, আপনি যখন আপনার সাথে কথা হচ্ছিল আমার, অনেকে হচ্ছে কি মাশরাফি বা সাকিব বা দুর্জয় এদের কিনে অনেকে কথা বলতে চায় না, তখন এই যে আপনি কথা বলছেন, এতে কি আপনার কাছে কোনো ভয় হয় কিনা যে আপনাকে মানুষ সাইবারে ফেসবুকে অ্যাটাক করবে? বা কেন ভয় পাবো ভাই? দেখেন, এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। অবশ্যই ভোট বাহিনী না, আপনি কি বলেছেন জানি না, ফেসবুকে অ্যাটাক করতেই পারে, বাট আমি এটা বদার করি না। কারণ দেখেন, আমরা একটা বলছিলেন যে মাশরাফির জন্য কথা বললে যদি আমার অনেক কিছু হয়েও যায়, তাও আপনি আমার কিছু আসে যায় না, কারণ মাশরাফির সাথে আমার আত্মিক সম্পর্ক। সত্যি কথা হয়তো বললেন যে এগুলো বলার পর যদি দালাল হয়ে যান বা অনেক সমালোচনার শিকার হন, আসলে খারাপ লাগবে কিনা? আসলে দেখেন, এটা খারাপ লাগে না, খারাপ লাগার কথা না। আমি প্লেয়ারদের পক্ষে কথা বলতেছি। প্লেয়ারদের যদি দালাল হয়ে থাকি অসুবিধা নেই, আমি সামনে প্লেয়ারদের জন্যই দালাল, কারণ আমি প্লেয়ারের পক্ষে কথা বলছি। আমরা একটা পরিবার, এই পরিবারের
এগেইনস্ট আমার কথা বলাটা আমার মানায় না। অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে প্রত্যেকটা প্লেয়ারদের, আমার ভুল ত্রুটি থাকতে পারে, পরিবারের মধ্যে পরিবারের ভুল ত্রুটিগুলা শুধরানোটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। এই যে মানে মাশরাফির দালাল সাকিবের দালাল যখন ডাকবে তখন কি বলবেন আপনি? তাদেরকে স্যালুট দেবো, সালাম দেবো, কোনো সমস্যা নাই। কারণ আমি একটা পরিবারের, ক্রিকেট পরিবারের জন্যই কথা বলছি, সত্যি কথা ক্রিকেট পরিবারের জন্য কথা বলছি। এর মধ্যে যদি কেউ দালাল বলে আই ডোন্ট বদার, কোনো আপনি মাশরাফির দালাল সাকিবের দালাল হতে চান? বলতে থাকো, কোনো সমস্যা নাই। আমি অলওয়েজ তাদেরকে সালাম জানাই, দ্যাটস ইট, বেশি কিছু বলার নাই। বলতে থাকো, আমি বদার করি না।